আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। আমরা আমাদের প্রথম যে ভিডিওটা ছিল সেটা কি বেসিক ইলেকট্রিসিটি এই সাবজেক্টটারই প্রথম অধ্যায়ের ব্যাপারে। এবার আমরা আমাদের বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটারই দ্বিতীয় অধ্যায়ে আসি। দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থ। এখন এই ভিডিওটা মূলত হচ্ছে দুইটা পার্ট হবে। প্রথম পার্টটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট আর দ্বিতীয় পার্টটা হচ্ছে গাণিতিক সমস্যা বলি। তো এই অধ্যায়ের শুরুতেও আমাদের যে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাবো সেটা আগের ভিডিওতে দেখাইছিলাম কি যে এই অধ্যায় থেকে কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে আর বর্ণমূলক প্রশ্ন আসতে পারে। তো আমার অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে লাগবে হচ্ছে পরিবাহী পদার্থ কি, অর্ধপরিবাহী পদার্থ কি, অপরিবাহী পদার্থ কি, মুক্ত ইলেকট্রন ও বদ্ধ ইলেকট্রন কি, রেজিস্টিভিটি বলতে কি বোঝো বা রেজিস্টিভিটি কি, এগুলো আমার অতি সংক্ষিপ্তের জন্য লাগতেছে। আবার সংক্ষিপ্তের জন্য আমার লাগতেছে কি পরিবাহী রোধ কি পরিবাহীর রোধ কি বিষয়ের উপর নির্ভরশীল, পরিবাহীর রোধ কি বিষয়ের উপর নির্ভরশীল, 5টি পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো। এখন বর্ণমূলক আমার কি লাগতেছে, ইলেকট্রন তত্ত্ব অনুসারী পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী পদার্থের ব্যাখ্যা দাও। তো মূলত দেখো এইখানে মানে বলা যায় যদি আমরা এটা করি না, এই অতি সংক্ষিপ্ত তিনটা আমরা এর ভিতর থেকে পেয়ে যাব, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, রোধের সূত্রের বিবৃতি করো, আর ইকুয়াল টু রো এল বাই এ বা এ ইকুয়াল টু রো এল বাই আর প্রমাণ করো। তাইলে এখন আমরা আসো আমাদের প্রথম যে টপিকটা আছে কি, যে পরিবাহী পদার্থ কি। আচ্ছা, এখানে আসার আগে আমি বলি, আমরা যদি এখন এই জিনিসটার উপর ফোকাস করে পড়াশোনা করি তাহলে অলরেডি কিন্তু আমাদের এই তিনটা কোয়েশ্চেন হয়ে যাবে। তাই আমি সরাসরি এখন আমাদের এই প্রশ্ন যাব, বর্ণমূলকের প্রথম প্রশ্ন, যে ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহী পদার্থের ব্যাখ্যা দাও। ইলেকট্রন তত্ত্বে যাওয়ার আগে আমি হচ্ছে সাধারণ যে সংজ্ঞাটা সেটা আমি তোমাদেরকে দেখাই। দেখো, পরিবাহী পদার্থ কাকে বলে, পরিবাহী পদার্থ কি। দেখো, পরিবাহী পদার্থগুলোকে বলা হয় হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর মানে ইংরেজিতে বলা হচ্ছে কন্ডাক্টর, বাংলাতে বলে পরিবাহী পদার্থ। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন তো থাকবে যে কন্ডাক্টর বলতে কি বোঝো, ঠিক আছে, কথার মানে একই। এরপরে থাকবে হচ্ছে সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এরপরে কি থাকে, ইনসুলেটর বা অপরিবাহী। ঠিক আছে, তাহলে এখন এই কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এটা কাকে বলে। যদি আমরা সংজ্ঞা দেখি তাহলে দেখো, যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী পদার্থ। অর্থাৎ কারেন্ট কোনো প্রকার বাধা পায় না, ঠিক আছে, যে সকল পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় কোনোরূপ বাধার সম্মুখীন হয় না সেটাকে হচ্ছে পরিবাহী পদার্থ বলে। তাহলে পরিবাহী পদার্থের উদাহরণ কী হতে পারে, যেমন দেখো আমাদের যে পরিবাহী পদার্থ হিসেবে আমাদের বিদ্যুৎ প্রবাহের জন্য আমরা কি তামার তার ইউজ করি, তাহলে এটা একটা পরিবাহী পদার্থ। আবার দেখো বিভিন্ন ধরনের যে ধাতব দণ্ডগুলো আছে, যেমন হচ্ছে লোহা বলো, তারপরে অ্যালুমিনিয়াম বলো, স্টিল বলো, এগুলো কি প্রত্যেকটাই পরিবাহী পদার্থ। আবার যদি আমরা আসি এখন অর্ধপরিবাহী পদার্থ বা সেমিকন্ডাক্টর, দেখো সেমিকন্ডাক্টর কাকে বলে, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না সে সমস্ত পদার্থগুলোকে অর্ধপরিবাহী পদার্থ বলে। এখন এই কথাটা আসার আগে আমি একটু ইনসুলেটরটাতে আসি আবার। তাহলে এখন আসে ইনসুলেটরে। ইনসুলেটর তাহলে কি হচ্ছে, ইনসুলেটর হচ্ছে কি, যেটা দিয়ে সহজে আর কি পরিবাহিত হতে পারবে না, অর্থাৎ প্রচুর পরিমাণে বাধার সম্মুখীন হবে। তাহলে এটা সংজ্ঞাটা লিখবে এভাবে, যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে ইনসুলেটর বলে। এখন ইনসুলেটরের উদাহরণগুলো কী আছে, ইনসুলেটরের উদাহরণগুলোর ভিতরে আছে দেখো, যে কাঠ কি বিদ্যুৎ প্রবাহিত করতে পারে, মানে কাঠের ভিতরে কি বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, তাহলে কাঠ একটা ইনসুলেটর। তারপরে দেখো প্লাস্টিক যেটা আছে, প্লাস্টিক পদার্থ কি বিদ্যুৎ প্রবাহিত করতে পারে না, তাহলে এটা একটা অপরিবাহী পদার্থ। আবার দেখো কাপড় কি বিদ্যুৎ প্রবাহিত করতে পারে, বিদ্যুৎ প্রবাহিত করতে পারে না, তাহলে এটাও এক ধরনের হচ্ছে অপরিবাহী পদার্থ। এখন আমি যে ইয়েটা বাদ দিয়েছিলাম যে সেমিকন্ডাক্টর, দেখো এখানে যে বোঝার বিষয়টা হচ্ছে যে এর সংজ্ঞাতে কি বলা ছিল, যে স্বাভাবিক তাপমাত্রায় বা স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। এমন না যে এই দিক দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হতেই পারে না, এরকম কিন্তু না। ইনসুলেটরের মতো কিন্তু এটা না। এর ধর্মটা কি, কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি না, স্বাভাবিকভাবে পারে না, কিন্তু অন্য কোনো অবস্থাতে এটা বিদ্যুৎ প্রবাহিত করলেও করতে পারে, ঠিক আছে। অর্থাৎ এটা এটা হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর, এই দুই পদার্থের মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করে, ঠিক আছে। তাই এটার আরেকটা সংজ্ঞা দেওয়া যায় যে সকল পদার্থের ধর্ম কন্ডাক্টর এবং
ইনসুলেটরের মাঝামাঝি অবস্থায় তাদেরকে সেমিকন্ডাক্টর বলে। অথবা তোমরা এটাও দিতে পারো যে যে সকল পদার্থের মধ্য দিয়ে সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না সে সমস্ত পদার্থকে অর্ধপরিবাহী পদার্থ বলে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের ঘটনা। এখন দেখো এখানে যদি আমি এটা গেল সাধারণভাবে আর কি, তাহলে এটার উদাহরণগুলো দিই। দেখো আমাদের যে সংক্ষিপ্ত যে প্রশ্নটা আছে এটাও এখন হয়ে যাবে যে 5টি পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো। এখন 5টি পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থগুলো কি কি যদি আমরা তাকাই তাহলে দেখবো যে দেখো পরিবাহী পদার্থের ভিতরে কি কি আছে। পরিবাহী পদার্থের ভিতরে আছে দেখো কপার আছে, অ্যালুমিনিয়াম আছে, স্টিল আছে, লোহা আছে, ট্যাংস্টেন আছে ইত্যাদি, যেগুলো ধাতব পদার্থ আর কি, এগুলো সবগুলো কি একটা পরিবাহী পদার্থ। আবার অপরিবাহী পদার্থের ভিতরে কি কি আছে দেখো, অপরিবাহী পদার্থের ভিতরে আছে হচ্ছে কি শুকনো কাঠ, শুকনো কাপড়, ব্যাকেলাইট, রাবার, প্লাস্টিক ইত্যাদি হচ্ছে অপরিবাহী পদার্থ। ঠিক আছে, অর্থাৎ শুকনো কাপড়, তারপর হচ্ছে শুকনো কাঠ, তারপরে ব্যাকেলাইট, প্লাস্টিক ইত্যাদি অপরিবাহী পদার্থ। তাহলে ইনসুলেটর, তাহলে সেমিকন্ডাক্টর পদার্থগুলো কী হবে, সেমিকন্ডাক্টর পদার্থগুলোর ভিতরে হচ্ছে দেখো সিলিকন আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে জার্মেনিয়াম আছে, সিলিকন, জার্মেনিয়াম। তারপরে দেখো আচ্ছা সাধারণতভাবে শুকনো কাপড় বিদ্যুৎ প্রবাহিত করতে পারে না, কিন্তু ভেজা কাপড় তো পারে। তাহলে দেখো এখানে সেমিকন্ডাক্টরের সূত্রটা কি, মানে সেমিকন্ডাক্টর সংজ্ঞাটা কী ছিল, যে স্বাভাবিকভাবে বা স্বাভাবিক তাপমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত করতে পারে না। স্বাভাবিকভাবে কি কাপড়, শুকনো কাপড় কি বিদ্যুৎ প্রবাহিত করতে পারে না, কিন্তু ভেজা কাপড় কিন্তু আবার বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। তাহলে কি তোমার ভেজা কাপড়টা হচ্ছে কি একটা সেমিকন্ডাক্টর উদাহরণ। ঠিক একইভাবে আবার ভেজা কাঠটাও কিন্তু একটা সেমিকন্ডাক্টর পদার্থ। বোঝা গেছে? তাহলে সেমিকন্ডাক্টরের উদাহরণগুলো কী হইলো, জার্মেনিয়াম, সিলিকন, ভেজা কাপড়, ভেজা কাঠ এবং কি সবচেয়ে আছে হচ্ছে কার্বন। কার্বন এক ধরনের সেমিকন্ডাক্টর পদার্থ। এই গেল আমাদের হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের সাধারণ যে সংজ্ঞা সেটা। এখন আমরা যে এইখানে ব্যাখ্যা করব কি, যে ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহীর ব্যাখ্যা দাও। আমাদের এই তিনটে অলরেডি শেষ। আচ্ছা, তো ইলেকট্রন তত্ত্ব কি? তাহলে এই ইলেকট্রন তত্ত্ব সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। দেখুন ভ্যালেন্স ইলেকট্রন কি? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে দেখো কোন একটা পরমাণু, ঠিক আছে, এটা একটা পরমাণু, ধরো এই পরমাণুর বাহিরে যে মানে সবার বাইরে যে কক্ষপথ, দেখো এই যে পরমাণু, এই পরমাণু সবার বাইরে যে কক্ষপথটা থাকবে, এই কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। ভ্যালেন্স ইলেকট্রন কি, যে একটা পরমাণুর বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে তাদেরকে ভ্যালেন্স ইলেকট্রন বলে, আর একটা পরমাণুর বাইরের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে তাকে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা বলে। এখন দেখো এই যে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, এটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা অনুসারে, ঠিক আছে। দেখো তো তাইলে ইলেকট্রন তত্ত্ব অনুসারে দেখো পরিবাহী পদার্থের সংখ্যা কি হচ্ছে, যে সমস্ত পরমাণুর সর্বশেষ কক্ষপথে বা ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা 4-এর কম, 4-এর কম মানে কি, অর্থাৎ 1, 2, 3, এগুলোকে বলা হয় হচ্ছে পরিবাহী পদার্থ। দেখো আমরা যদি পর্যায় সারণীর দিকে চিন্তা করি, পর্যায় সারণীতে আমরা মৌল মুখস্থ করছিলাম না এসএসসি লেভেলে, প্রায় 30টা মতো মৌল মোটামুটি মুখস্থ করলে হয়ে যায়, এসএসসি লাইফটা আর কি পার হয়ে যায়। সেখানে দেখো সোডিয়াম একটা হচ্ছে পরিবাহী পদার্থ, তাই না? তো সোডিয়ামের দেখো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, আর তৃতীয় কক্ষপথে থাকে হচ্ছে একটা, তাই না? দেখো সোডিয়ামের পরমাণুর ক্ষেত্রে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাইলে এটা কি একটা কন্ডাক্টর। এরপরে দেখো ম্যাগনেসিয়াম পরমাণু, যেটা ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 12, তাহলে কি ম্যাগনেসিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা, ঠিক আছে, তাহলে এটাও একটা কন্ডাক্টর। এরপরে দেখো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 3টা না, তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে আছে কয়টা, 3টে ইলেকট্রন, তাহলে অ্যালুমিনিয়াম একটা পরিবাহী পদার্থ। তাহলে দেখো এখন এক্ষেত্রে যখন আবার এখানে 4টা হচ্ছে তখন কি হচ্ছে, 14 নম্বর মৌল কি, অ্যালুমিনিয়ামের পরে কি আছে, সিলিকন, তাই না? সিলিকনটা হচ্ছে আমরা কি অর্ধপরিবাহী পদার্থ না? কেন অর্ধপরিবাহী পদার্থ হইল, কারণ ইলেকট্রন তত্ত্ব অনুসারে যে সমস্ত পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4-এর কম সেগুলো হচ্ছে পরিবাহী, মানে 4-এর কম হলে পরিবাহী, যদি 4 হয় তাহলে কি অর্ধপরিবাহী।
দেখো তুমি কার্বন কয় নম্বর মৌল? 6 নম্বর মৌল, তাই না? তাহলে কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতেছে? প্রথম কক্ষপথে যদি 2টা দিয়ে দাও তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা থাকছে? 4টা। তাহলে কার্বন একটা সেমিকন্ডাক্টর পদার্থ। সিলিকনের 14, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, 8 আর 2 10, তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতেছে? 4টে ইলেকট্রন। ঠিক একইভাবে জার্মেনিয়ামে দেখো, জার্মেনিয়ামে যখন ইলেকট্রন বিন্যাস করবা সেখানেও দেখবে সর্বশেষ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে। তাইলে যদি এখন 4-এর বেশি হয় তাহলে কি সেটা অপরিবাহী পদার্থ। উদাহরণ দেখো, অপরিবাহী পদার্থের উদাহরণ কি কি হতে পারে? যেমন হচ্ছে তোমার নাইট্রোজেন, মানে গ্যাস একটা। তা নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখো, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7 না? তাই নাইট্রোজেন যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি, প্রথম কক্ষপথে থাকে হচ্ছে 2টা, পরের কক্ষপথে কয়টা? 5টা থাকতেছে না? কি 4-এর বেশি না? তাহলে কি এটা একটা অপরিবাহী পদার্থ। তাইলে এটাই হচ্ছে ইলেকট্রন তত্ত্ব অনুসারে। ঠিক আছে, বুঝাতে পারছি কি? অর্থাৎ ইলেকট্রন তত্ত্ব অনুসারে যদি বলে তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে যে অবশ্যই ইলেকট্রন তত্ত্ব অনুসারে এই সংজ্ঞাগুলো দিতে হবে যে যদি কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বা ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা 4-এর কম হয় তাহলে সেটা পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর বলে। যদি কোনো পরমাণুর বা কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথ বা ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন সংখ্যা 4 হয় তাহলে তাকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ বলে। এবং যদি কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে বা ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি হয় তবে তাকে অপরিবাহী পদার্থ বলে। বোঝা গেছে? এখন এইটুকু লিখলে তো তোমাকে আর হচ্ছে 8-এ 8 মার্ক দিবে না। তাই তোমাকে এর সাথে যেটা করতে হবে, এই 3টার একটা গ্রাফ আছে, মানে গ্রাফ মানে ডায়াগ্রাম আর কি, সরি। তো ডায়াগ্রামটা তোমাদের অবশ্যই আঁকাইতে হবে। ডায়াগ্রামটা কি আমি রেখে দিচ্ছি, দেখো। এটা তোমাদের বই অবশ্য দেওয়া নাই, মানে হক বইয়ে দেওয়া নাই আর কি। তাহলে দেখো এখানে হচ্ছে 2টাই পাবা। নিচেরটাকে বলে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর উপরেরটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, তাহলে দেখো এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কোনো বাধা না পেয়ে সরাসরি কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি কন্ডাক্টরের ক্ষেত্রে, কন্ডাক্টর। এবার দেখো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরে কি হয়, এই যে ভ্যালেন্স ব্যান্ড, আর এই যে কন্ডাকশন ব্যান্ড, এর মাঝখানে একটা গ্যাপ থাকে। এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশনের মাঝখানে একটা গ্যাপ থাকে। এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন সরাসরিভাবে, মানে স্বাভাবিক তাপমাত্রায় বা স্বাভাবিকভাবে আর কি ইলেকট্রন যাইতে পারে না। একটা নির্দিষ্ট শক্তি পাওয়ার পরে ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে সরাসরি কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারে। এর মধ্যবর্তী যে এটাকে হচ্ছে মানে যে গ্যাপটা, এটা হচ্ছে 1 EV বা 1 ইলেকট্রোভোল্ট বলা হয় এটাকে। এটা গেল হচ্ছে সেমিকন্ডাক্টর। এবার যেটা আছে দেখো, এবার হচ্ছে ইনসুলেটরের ক্ষেত্রে। এখানে কি গ্যাপটা একটু বেশি থাকবে। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনগুলো আর কি এখানে আর কি সামান্য ইলেকট্রন যাইতে পারে। আচ্ছা, তো এর যে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে কত? 15 EV বা 15 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, এটা গেল হচ্ছে ইনসুলেটর। তাই পরীক্ষার খাতায় যখনই বলবে যে ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী ব্যাখ্যা দাও, তখন অবশ্যই তোমাকে ইলেকট্রন তত্ত্ব অনুসারে তাদের সংজ্ঞাগুলো দিতে হবে। এরপর ইলেকট্রন তত্ত্ব অনুসার করে আর কি তোমাদের এই ডায়াগ্রামটা অঙ্কন করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু ওখানে মার্ক পাবা না, 8 মার্ক তোমাকে এমনি এমনি দিবে না।
তাহলে দেখো কন্ডাক্টরের ক্ষেত্রে কি থাকে, এই যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টর ব্যান্ড একটার সাথে আর একটা লাগালাগি অবস্থায় থাকে, যার কারণে কি ইলেকট্রন কোনো বাধা না পেয়ে সরাসরি আর কি যাতায়াত করতে পারে। এখন এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো এই যে ভ্যালেন্স ব্যান্ড, এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট। এখান থেকে সরাসরি আর কি ইলেকট্রন যাইতে পারে না, একটা নির্দিষ্ট তাপমাত্রা অতিক্রম করার পর বা একটা নির্দিষ্ট শক্তি অর্জন করার পর অটোমেটিক ইলেকট্রনগুলো এখান থেকে এইখানে চলে আসতে পারে। দেখো ইনসুলেটরের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন সরাসরি আসতে পারে না, আর এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 15 ইভি বা 15 ইলেকট্রোভোল্ট। এত পরিমাণ বল আসলে এখানে হচ্ছে প্রয়োগ করা সম্ভব নয়, সেই জন্যে আর কি এই জিনিসটা হচ্ছে ইনসুলেটর। অর্থাৎ এখান থেকে যেহেতু ইলেকট্রন প্রবাহিত হতে পারে না, মানে কি কারেন্টও প্রবাহিত হতে পারে না, সেই জন্য এটা অপরিবাহী পদার্থের মতো আচরণ করে। এই ছিল যে তোমাদের হচ্ছে ডায়াগ্রামটা। এখন আমাদের এই জিনিসটা শেষ, ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ব্যাখ্যা। এখন আসো যে এই যে মুক্ত ইলেকট্রন ও বদ্ধ ইলেকট্রন কি। মুক্ত ইলেকট্রন আর বদ্ধ ইলেকট্রন যে এতক্ষণ বললাম না, যে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, তারপরে হচ্ছে মানে ভ্যালেন্স ব্যান্ডের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে এগুলোকে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা বলে। দেখো সাধারণত একটা পরমাণুর যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি, দেখো তো এইখানে কি হয়েছে যে আমার যে সমস্ত ইলেকট্রনগুলো ঠিক আছে একটা পরমাণু নিউক্লিয়াসের সাথে আলগা অবস্থায় থাকে বা সহজে সেখান থেকে আলাদা করে বের করা যায়, সেগুলো হচ্ছে কি মুক্ত ইলেকট্রন। আর যে সমস্ত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে তারা কি সহজে বের করতে পারবে, তুমি তাদেরকে বের করতে পারবে না, তাহলে সেটা কি বদ্ধ ইলেকট্রন। ঠিক আছে, সংজ্ঞাটা এভাবে দেওয়া আছে মুক্ত ইলেকট্রন আর বদ্ধ ইলেকট্রনের কি, যে একটি অ্যাটম বা পরমাণুর যে সকল ভ্যালেন্স ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে অত্যন্ত আলগা বন্ধনে আবদ্ধ থাকে উক্ত ইলেকট্রন সমূহকে মুক্ত ইলেকট্রন বলে। এই যে পরমাণুটা, এই পরমাণুতে সর্বশেষ কক্ষপথে যেটা এই ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াস থেকে দূরে আসে না, তাহলে কি আমার এখান থেকে নিউক্লিয়াস কি করে প্রত্যেকটা ইলেকট্রনকে আকর্ষণ করে রাখে। তাহলে তোমার এইখান থেকে এই ইলেকট্রনটাকে আলাদা করতে কি খুব বেশি শক্তির প্রয়োজন লাগতেছে না, কিন্তু তুমি সহজে এটাকে আলাদা করতে পারতেছো, অর্থাৎ এটা মুক্ত ইলেকট্রন হিসেবে তুমি বের করে নিয়ে আসতে পারতেছো। কিন্তু এই যে এই পরমাণুগুলো যেগুলো নিউক্লিয়াসের কাছাকাছি আছে এগুলোকে কিন্তু তুমি সহজে বের করতে পারবে না, এগুলো বের করতে তোমার প্রচুর শক্তির প্রয়োজন পড়বে, সেই জন্য এগুলো কি একটা বদ্ধ ইলেকট্রন, অর্থাৎ সহজে তুমি পরমাণু থেকে বের করতে পারবে না। বদ্ধ ইলেকট্রনের সংখ্যাটা কিছুটা এরকম দেওয়া আছে যে কোনো পদার্থের পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে, সহজে কক্ষচ্যুত হয় না বা কোনো সময়ে কক্ষচ্যুত হয় না, এদেরকে বদ্ধ ইলেকট্রন বলে। বুঝতে পারছো কি? এখন দেখো মুক্ত ইলেকট্রন আর বদ্ধ ইলেকট্রন তোমরা বুঝলে, এখন আসলে রেজিস্টিভিটি কি। তার আগে আমরা আসি হচ্ছে যে পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল, এই জিনিসটা আগে একটু জানা দরকার। আচ্ছা এখন আসো পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল। ঠিক আছে, তো আমাদের আগে পরিবাহীর রোধটা কি কি বিষয় নির্ভরশীল সেটা আমরা জেনে নিই। প্রথমত যেটার উপর নির্ভরশীল সেটা হচ্ছে যে পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্য, তারপরে পরিবাহীর প্রস্থচ্ছেদ, পরিবাহীর প্রস্থচ্ছেদ, এরপর আসা হচ্ছে পরিবাহীর উপাদান। তারপরে পরিবাহীর তাপমাত্রা, এছাড়াও আরও অনেকগুলো আছে, যেমন হচ্ছে ঘনত্ব, তারপরে হচ্ছে বিশুদ্ধতা, কাঠিন্য,
ইত্যাদি। আচ্ছা, এখন আসো দেখো পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পালে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। কিভাবে? তোমার এখান থেকে এইটুকু ডিস্টেন্স কভার করতে কি অল্প সময় লাগবে, কিন্তু যখন তুমি এখান থেকে এই একটা লং ডিস্টেন্স কভার করবা তখন কি তোমার বেশি জায়গায় তুমি বাধাপ্রাপ্ত হবে না? তোমার কি সময় বেশি লাগবে? তাহলে অবশ্যই সেখানে তুমি বেশি বাধাপ্রাপ্ত হবা। ঠিক আছে, এখন আসো পরিবাহীর প্রস্থচ্ছেদে। ঠিক আছে, তো প্রস্থচ্ছেদ জিনিসটা কি? প্রস্থচ্ছেদ জিনিসটা হচ্ছে যে তোমার তারের যে পুরুত্বটা, ঠিক আছে, এটা কি বেশি না কম, এই জিনিসটা ডিফাইন করতেছে। দেখো একটা তার যদি হচ্ছে চিকন তার হয়, চিকন তার যদি তুমি বেশি ভোল্টেজ বা বেশি হচ্ছে পরিমাণে বিদ্যুৎ ওখান থেকে পার করতে চাও, তুমি কিন্তু পারবে না। তারটা কি গরম হয়ে উঠবে না? মানে কি গরম কেন হয়? অবশ্যই সেখানে কিছু শক্তির অপচয় হয়, তাই না? তাহলে কি শক্তির অপচয় কখন হবে? যখন সেখানে বেশি বাধা পাবে। ঠিক আছে, তাইলে দেখো কিন্তু সেম একই পরিমাণ তুমি হচ্ছে যদি শক্তি একটু বা কারেন্ট যদি তুমি একটু তার থেকে একটু মোটা তারে যদি পার করো, তাহলে কি সে তারটা গরম হবে? গরম হবে না, কিন্তু ইজিলিভাবে পাস করতে পারতেছে কারেন্ট। তাইলে এখান থেকে কি বোঝা যায় যে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক। উল্টানুপাতিক কেন? কারণ যদি হচ্ছে প্রস্থচ্ছেদ বৃদ্ধি পায়, প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে রোধ কমে যাচ্ছে না? রোধ কমে যায়। আবার যদি প্রস্থচ্ছেদ তুমি কমাও, প্রস্থচ্ছেদ হ্রাস পেলে রোধ বৃদ্ধি পায়। মানে একটা কমলে আরেকটা বাড়তিছে, একটা বাড়লে আরেকটা কমতিছে, উল্টা না? এই জন্যে বলা হচ্ছে যে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক। বোঝা গেছে? এখন দেখো পরিবাহীর উপাদান। দেখো প্রত্যেকটা পদার্থেরই একটা নির্দিষ্ট পরিমাণ, মানে একটা নির্দিষ্ট রোধ আছে। ঠিক আছে, যেমন দেখো তার হিসেবে কেন শুধু তামা, অ্যালুমিনিয়াম এগুলোকেই ব্যবহার করা হয়? অন্যান্য আরও অনেক তার আছে, সেগুলোতে কেন ব্যবহার করা হয় না? কারণ অন্যান্য পদার্থের তারগুলোতে আর কি এনার্জি লসটা একটু বেশি হয়, সেই তুলনায় তামা আর অ্যালুমিনিয়ামে আর কি যে ওদের যে রেজিস্ট্যান্সটা থাকে, নিজস্ব যে রোধ, সেটা তুলনামূলক কম। সেই জন্যে আমরা তার হিসেবে তামা আর হচ্ছে অ্যালুমিনিয়ামটাকে বেশি ব্যবহার করে থাকি। বোঝা গেছে? তাহলে পরিবাহীর উপাদানের উপরেও কিন্তু রোধ নির্ভর করতেছে। তাহলে দেখো এখানে তোমাদের বই একটা চার্ট দেওয়া আছে, এখানে বুঝছো বিভিন্ন ধরনের পদার্থের আর কি রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে। তাহলে এটা তুমি দেখো, এটা তোমাদের ম্যাথে কাজে লাগবে। ঠিক আছে, যে তামার রেজিস্ট্যান্স হচ্ছে তামার রেজিস্ট্যান্স কত? 1.72 ইন্টু 10⁻⁻8। তারপরে অ্যালুমিনিয়ামের কত? অ্যালুমিনিয়ামের হচ্ছে 2.8 ইন্টু 10⁻⁻8। ঠিক আছে, এত ওহম মিটার। অর্থাৎ 1 মিটার যদি তামার তারের দৈর্ঘ্য হয়, তাহলে সেখানে এই পরিমাণ রেজিস্ট্যান্স উৎপন্ন হবে। বোঝা গেছে? এখন আসে পরিবাহীর তাপমাত্রার ক্ষেত্রে। দেখো তাপমাত্রার ক্ষেত্রে বিষয়টা হয় কি, যে কোনো পরিবাহী বা পদার্থ স্বাভাবিক তাপমাত্রায় যে পরিমাণ কারেন্ট বহন করতে পারে বা যে পরিমাণ কারেন্ট সে হচ্ছে প্রবাহ করতে পারে, তার চেয়ে বেশি তাপমাত্রায় কম পরিমাণ কারেন্ট প্রবাহ করে। তাহলে এটা কি বোঝালো গেল? এটাও কি এই যে আমাদের এই পরিবাহীর প্রস্থচ্ছেদের মতো না? উল্টা না? কি তাপ বাড়লে, মানে তাপমাত্রা বাড়লে রোধ কমে, আর তাপমাত্রা কমলে রোধ বাড়ে। ঠিক আছে, এবারেও দেখো আরও কি কি উপাদান আছে, যেমন হচ্ছে ঘনত্বের উপর নির্ভর করে, তারপরে হচ্ছে বিশুদ্ধতার উপর নির্ভর করে। যে পদার্থ যত বেশি বিশুদ্ধ হবে তার রোধ তত কম হবে। তারপরে কাঠিন্যের উপরও নির্ভর করে।
তাহলে এই কয়েকটা ছিল হচ্ছে আমাদের পরিবাহীর রোধ যে যে বিষয়ের উপর নির্ভরশীল সে সমস্ত টপিকগুলো। এখন দেখো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা সেটা কি, যে রোধের সূত্র। তার আগে দেখো রেজিস্টিভিটিতে আসে। রেজিস্টিভিটি কি, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রেজিস্টিভিটি কি, ঠিক আছে। তো রেজিস্টিভিটির সংখ্যাটা হচ্ছে এরকম যে 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকেই ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বলে। তিনভাবে কিন্তু আছে, একটা আপেক্ষিক রোধ, একটা স্পেসিফিক রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি। যে কোনো একটা ভাবে আসতে পারে পরীক্ষায়। কিন্তু দেখো বিষয়টা কি, তুমি যখন প্রশ্ন পড়বা অবশ্যই দেখবে যে প্রশ্নটা কী ভাবে আসতে পারে। তো পরে গেছে রেজিস্টিভিটি কি। এখন পরীক্ষা আসছে যে স্পেসিফিক রেজিস্ট্যান্স বলতে কি বোঝো, তাহলে তো তুমি বলবে আমি তো রেজিস্টিভিটি পড়ছি, রেজিস্ট্যান্স পড়ছি, কিন্তু স্পেসিফিক রেজিস্ট্যান্স তো পড়িনি। কিন্তু দেখো বিষয়টা কিন্তু একই, রেজিস্টিভিটি আর স্পেসিফিক রেজিস্ট্যান্স দুটো কিন্তু একই বিষয়, ঠিক আছে। তো অবশ্যই আমরা সবগুলো টাইপের দেখবো যে একই কোয়েশ্চেন কীভাবে আসতে পারে। দেখো এটা কীভাবে আসতে পারে, আপেক্ষিক রোধভাবে আসতে পারে, স্পেসিফিক রেজিস্ট্যান্সভাবে আসতে পারে, রেজিস্টিভিটি হিসেবে আসতে পারে। তাহলে এটার সংজ্ঞা কি, যে এক মিটার, দেখো 1 মিটার 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো ঘনক আকৃতির দুইটা তল। দেখো দুইটা তল কী, আমি এই একটা তল হিসাব করলাম আর এই একটা তল হিসাব করলাম। এই দুই তলের মধ্যবর্তী যে রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা হলো রেজিস্টিভিটি। তাহলে 1 মিটার 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকেই ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রোধ বা রেজিস্টিভিটি বলে। ক্লিয়ার? এখন আসো আমাদের সর্বশেষ আর এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট বড় প্রশ্নের জন্য যেটা বারবার আসে, সেটা কি, যে রোধের সূত্রটি লেখো। রোধের সূত্রটি লেখো। এখন দেখো এখানেও আবার দেখো রোধের সূত্রটি বিবৃতি করে এভাবে আসে, আবার এই প্রশ্নটা এভাবে আসে যে R সমান রো এল বাই এ বা এ সমান রো এল বাই আর প্রমাণ করো বা দেখাও যে, ঠিক আছে। দুইটাই কিন্তু সেম কোয়েশ্চেন। দেখো তোমরা বইয়ে দেখো দুইটা কিন্তু মানে এক সময় আছে সরাসরি দিয়েছে রোধের সূত্র বিবৃতি করো বা রোধের সূত্র ব্যাখ্যা করো, আবার দেখবা যে এভাবেও দিছে, যে কোনোভাবে আসতে পারে, দুটাই অ্যান্সার কিন্তু একই। তাহলে দেখো এখন রোধের সূত্র, ঠিক আছে। তো একটা পরিবাহীর রোধ অনেকগুলো উপাত্তের উপর নির্ভর করে এবং ওই উপাত্তগুলো যে নিয়ম বা সূত্র অনুসারে মেনে চলে তাকে রোধের সূত্র বলে, ঠিক আছে। মানে একটা পরিবাহীর রোধ অনেকগুলো উপাত্তের উপর নির্ভর করে এবং ওই উপাত্তগুলো যে নিয়ম বা সূত্র মেনে চলে তাকে রোধের সূত্র বলে। দেখো এখন যদি একটা পরিবাহীর রোধ হয়, যদি উপরে লিখে দিই রোধের সূত্র, যদি একটি পরিবাহীর রোধ আর রোধ মানে কি, রেজিস্ট্যান্স কি দ্বারা প্রকাশ করা হয়, আর তারপরে দৈর্ঘ্য কি, এল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থচ্ছেদ হলো কি এ, ঠিক আছে। তবে রোধের সূত্রকে নিম্নভাবে উপস্থাপন করা যায়, যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয় তবে রোধের সূত্রকে নিম্নভাবে উপস্থাপন করা যায়। কিভাবে? দেখো প্রথমত 1 নাম্বার, পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। মানে কি, আর সমানুপাতিক এল, ঠিক আছে। কখন? যখন হচ্ছে এ মানে প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা স্থির, যখন প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা স্থির। আবার 2 নম্বরে দেখো
পরিবাহীর রোধ আমরা কি দেখছি যে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, রোধ বৃদ্ধি পায়। হ্যাঁ, দৈর্ঘ্য আমরা কি দেখছি, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, দৈর্ঘ্য কমলে রোধ হ্রাস পায়। তাহলে দেখো সেটা কি এটা মানছে, দেখো যদি রোধ বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে দেখো আমরা কি জানি যে যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে রোধ বৃদ্ধি পাবে, যদি আবার দৈর্ঘ্য হ্রাস পায় দেখো রোধও কিন্তু হ্রাস পাবে। আচ্ছা, পরিবাহীর রোধ এতে কি প্রস্থচ্ছেদ না, প্রস্থচ্ছেদে বেলা আমরা কি দেখছি, যখন আমরা পরিবাহীর রোধগুলো কী কী বিষয়ের উপর নির্ভরশীল দেখছি, প্রস্থচ্ছেদের পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক না, উল্টানুপাতিক মানে কি রোধ আর সমানুপাতিক 1/a না, মানে দেখো যদি আমার প্রস্থচ্ছেদ বৃদ্ধি পায় তাহলে কি রোধ হ্রাস পাবে, যদি আমার প্রস্থচ্ছেদ হ্রাস পায় তাহলে কি রোধ বৃদ্ধি পাবে, অর্থাৎ উল্টা। কখন এটা হবে, যখন হচ্ছে দৈর্ঘ্য ও তাপমাত্রা স্থির। দৈর্ঘ্য ও তাপমাত্রা স্থির। এখন 3 নম্বরে আসো। 3 নম্বর কি, পরিবাহীর রোধ তার উপাদানের উপর নির্ভরশীল। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, এটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ দিব। আচ্ছা, পরিবাহীর রোধ তার উপাদানের উপর নির্ভরশীল কখন হবে, যখন দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, তাপমাত্রা একই। ঠিক আছে, এই সময় পরিবাহীর রোধ তার উপাদানের উপর নির্ভরশীল। এখন দেখো এই যে আমি 1 আর 2 নাম্বার থেকে কি লিখতে পারি, 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নম্বরকে একসঙ্গে কি লিখতে পারি, আর সমানুপাতিক L ইন্টু 1/a না। তাহলে দেখো বা আর সমানুপাতিক L/a লেখা যায়, এই এলটা উপরে গুণ হয়ে যায়, তাই না। এখন আমরা কি জানি, সমানুপাতিক চিহ্ন আমরা উঠে যদি কোনো একটা মানে সমানুপাতিক চিহ্ন উঠে যদি আমরা সমান চিহ্ন দিই তাহলে কি একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। ঠিক আছে, এইখানে সেই ধ্রুবকটা কি রো বলা হয়, এটাকে মানে যে এই চিহ্নটা এটাকে বলা হচ্ছে কি রো। রো মানে কি এখানে ঘনত্ব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে রো একটি ধ্রুবক, সমানুপাতিক চিহ্ন উঠলে তার পরিবর্তে যদি আমরা সমান চিহ্ন বসে তাহলে অবশ্যই আমাকে একটা ধ্রুবক চিহ্ন, আমাকে অবশ্যই একটা সমানুপাতিক চিহ্ন উঠা যদি আমি এখানে একটা সমান চিহ্ন বসাতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, সেই এখানে এই ধ্রুবকটা হচ্ছে রো। ঠিক আছে, তাইলে দেখো এই জিনিসটা যেটা আমরা প্রমাণ করলাম এরকম হয়েছে না, আর সমান সমান রো L/a, এটাই হচ্ছে রোধের সূত্র। তাহলে কি এখানে প্রুফড বা প্রমাণিত, থার্ড ব্র্যাকেটে দিয়ে দিবা। এখন দেখো আবার কীভাবে আসে, a সমান রো L/r, তাহলে কি করবা, নিচে আর একটা লাইন তখন বৃদ্ধি হবে। দেখো এই একটা একটা ভাগ আছে তাই না, তাহলে যদি আমি সমান চিহ্ন বেশি পার হই তাহলে কি গুণ হয়ে যাবে, তাহলে a সমান সমান রো L/r, এই আরটাকে এখানে গুণ আছে না, তাহলে কি এটা নিচে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে a সমান সমান রো L/r, এটা হচ্ছে প্রুফড। শেষ, এইটুকুই ছিল তোমাদের রোধের সূত্র। রোধের সূত্রের পর অবশ্যই তোমাকে আগে রোধের সংজ্ঞাটা দিতে হবে, তারপরে তুমি হচ্ছে এভাবে লিখতে শুরু করবা যে মনে করি যদি একটা পরিবাহীর রোধ আর, দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদ a হয় তবে রোধের সূত্রকে নিম্নভাবে উপস্থাপন করা যায়। তো 1 নম্বর দিলা, পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক কখন, যখন হচ্ছে প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা স্থির। তারপরে 2 নম্বরে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক কখন, যখন দৈর্ঘ্য তাপমাত্রা স্থির। আর 3 নম্বরে দিবা কি, পরিবাহীর রোধ তার উপাদানের উপর নির্ভরশীল কখন, যখন দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা একই। ঠিক আছে, তারপরে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে কি পাই আমরা, যে আর সমানুপাতিক L ইন্টু 1/a, তাহলে এই এলটা উপরে গুণ হয়ে যায়,
তাহলে আর এখানে একটা সমানুপাতিক চিহ্ন আছে, এটা যদি আমি উঠাই দিয়ে সমান চিহ্ন বসাতে চাই তাহলে আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে এইখানে এই সমানুপাতিক চিহ্ন উঠে এখানে কি একটা ধ্রুবক বসছে, সেটাকে কি বলা হচ্ছে রো। দেখো রো বলে, কিন্তু এটা কিন্তু পি না, পি না, কিন্তু আমরা একটু বেঁকে মানে পিন মাথাটাকে একটু এরকম করে গোল করে দিব, ঠিক আছে। এই চিহ্নটাকে বলা হচ্ছে রো, রো এল বাই এ, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণ। পরীক্ষায় আসবে এভাবে যে রোধের সূত্র বিবৃতি করো বা রোধের সূত্র ব্যাখ্যা করো বা রোধের সূত্র হচ্ছে রোধের সূত্রটি লেখো। আবার এভাবে আসতে পারে যে আর সমান রো এল বাই এ, এভাবে আসতে পারে, আবার চাইলে এভাবেও আসতে পারে। যেটাই আসুক অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে। এই পুরাটা রোধের সূত্র শুরুতে লিখবা, তারপরে এইটুকু দিবা, তাহলেই তোমরা এটার ফুল মার্কটা পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই চ্যাপ্টারেরই আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কি গাণিতিক পার্ট। সেই গাণিতিক পার্টে কিছু আমরা বড় ম্যাথও আছে, আবার কিছু ছোটো ম্যাথও আছে, যেগুলো সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, আবার কয়েকটা ম্যাথ আছে বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পরের পার্টে দেখব। তাহলে ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পার্টে। ধন্যবাদ।